এদিন সন্তোষ রানা স্মারক সমিতির উদ্যোগে কমিউনিস্ট বিপ্লবী বিশিষ্ট চিন্তক ও প্রায়োগিক নেতা সন্তোষ রানার স্মৃতির উদ্দেশ্যে সন্তোষ রানার স্মারক বক্তৃতা সভার আয়োজন করা হয়, যেখানে সন্তোষ রানার বিপ্লব, সন্তোষ রানার লেখা ছাড়াও বাংলার গণ আন্দোলনে প্রান্তিক মানুষের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এদিন এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন সভার সভাপতি সাহিত্যিক ও সমাজকর্মী কপিল কৃষ্ণ ঠাকুর, ছিলেন বিখ্যাত লেখক ও সমাজসেবী অনিতা অগ্নিহোত্রী ছাড়াও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। কিন্তু কেন সন্তোষ রানা স্মারক বক্তৃতার আয়োজন, সে সম্পর্কে প্রাথমিকভাবে দু চারটি কথা বলা আবশ্যক মনে করি। সন্তোষ রানা একজন সচ্চা কমিউনিস্ট বিপ্লবী, ভারতীয় সমাজ, শ্রেণী ও জাতি পরিচিতির সম্পর্ক বিষয়ে একই সঙ্গে তাত্ত্বিক ও প্রায়োগিক নেতা, যার জন্ম 24 এপ্রিল 1943 এবং মৃত্যু 29 জুন 2019। এই 19 সালের 8ই আগস্ট এই যুব কেন্দ্রের বড় সভাঘরে তার স্মরণ সভায় আমি ছিলাম। কোনদিন সেটা বিস্তৃত হবার নয়। বিজ্ঞানের মেধাবী ছাত্র ও গবেষক, অত্যন্ত রাজনৈতিক এই মানুষটির বহুবিধ পরিচয়ের মধ্যে একটি গুরুত্ব পরিচয় হলো তিনি একজন সৎ ও সাহসী চিন্তক। ভারতীয় সমাজের স্বরূপ বিশ্লেষণে এক ব্যতিক্রমী ছাপ তিনি রেখে গেছেন। গণতন্ত্রের ব্যাখ্যা রেখেছেন নতুন ভাবে। রাজনৈতিক গণতন্ত্রের সাথে সাথে সামাজিক গণতন্ত্রের বিকাশ চেয়েছেন সমান গুরুত্ব দিয়ে। দলিত, আদিবাসী, অনগ্রসরদের সংরক্ষণের সঙ্গে গণতন্ত্রের সম্পর্কটি আমাদের দৃষ্টিতে এনেছেন। আলোয় এনেছেন শ্রেণী ও জাতিভেদ সম্পর্ক। দরিদ্র, লাঞ্ছিত, দলিত, আদিবাসী, সংখ্যালঘু, দলিত মানুষের আন্দোলন উপযুক্ত স্বীকৃতি না পেলে ভারতের নির্দিষ্ট প্রেক্ষাপটে শ্রমজীবী মানুষের সংগ্রাম কখনো পূর্ণতা পেতে পারে না। তার প্রকাশিত বইগুলোর নাম শুনলে স্পষ্ট বোঝা যায় তার ব্যতিক্রমী চিন্তার বিস্তার, যেমন বামপন্থা ও গণতন্ত্র, সমাজ শ্রেণী রাজনীতি, সমাজ ও গণতন্ত্র, রাজনীতির এক জীবন ইত্যাদি। সন্তোষ রানার প্রবন্ধ সংগ্রহতে ধরা আছে কম আলোচিত কিন্তু গুরুত্বপূর্ণ বিচিত্র অনেক বিষয়। আগামীতে ইতিহাস ও সমাজ গবেষকদের কাছে সন্তোষ রানা গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন সেটা নিশ্চিত করে বলা যায়। তাই সন্তোষ রানার লেখাপত্র, চিন্তা ভাবনা নিয়ে নিষ্ঠার সাথে এবং আন্তরিকভাবে বেশি বেশি চর্চা এই মুহূর্তে প্রয়োজন। দেশের বর্তমান গভীর সংকটের মুখে দাঁড়িয়ে দিশাদর্শী এই মানুষটির চিন্তা ভাবনাগুলো বেশি বেশি প্রাসঙ্গিক। রাজনৈতিক ও সামাজিক গণতন্ত্রের প্রসার ও সাম্যবাদী ভাবনাকে শক্তিশালী করার লক্ষ্য নিয়ে মানুষকে চিন্তার খোরাক যোগানো এখন একটি জরুরি কর্তব্য। আর সেই উদ্দেশ্য সামনে রেখেই সন্তোষ রানা স্মারক সমিতি সিদ্ধান্ত নিয়েছে প্রতি বছর একটি করে স্মারক বক্তৃতার আয়োজন করা। আশা করি আপনাদের সহযোগিতা ভবিষ্যত এবং প্রশ্রয় আমরা পাব। আজকের যিনি আমাদের অতিথি বক্তা, তাকে সবাই আমরা চিনি, কিন্তু তার সম্পর্ক কিছু বলতে হবে। আজকের বক্তা অনিতা অগ্নিহোত্রীর কাছে আমরা কৃতজ্ঞ আমাদের অনুরোধ রক্ষা করার জন্য। অনিতা দেবীর পরিচয় নতুন করে দেওয়ার কিছু নেই, তবু কয়েকটি কথা বলতেই হয়। তার জন্ম কলকাতায়। জন্মের সময় ছিলেন অনিতা চট্টোপাধ্যায়। শৈশবী কবিতা লেখা শুরু। সত্যজিৎ রায় সম্পাদিত সন্দেশ পত্রিকায় আত্মপ্রকাশ মাত্র 12 বছর বয়সে। অর্থনীতির কৃতি ছাত্রী। প্রেসিডেন্সি কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের পর ইংল্যান্ডের ইস্ট অ্যাঙ্গলিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কবিতার পাশাপাশি গদ্য লেখার সূত্রপাত 1980-র দশকের আরম্ভ থেকে। সাহিত্যের সব ধারাতেই স্বচ্ছন্দ। মহুলডিয়ার দিন, মহানদী, মহাকান্তা, কাস্তে, শ্রেষ্ঠ কবিতা, উন্নয়ন ও প্রান্তিক মানুষ, রোদ বাতাসের পথ সহ 40টির বেশি বই লিখেছেন। মহারাষ্ট্রের সন্তান ডক্টর সতীশ অগ্নিহোত্রীর সঙ্গে বিবাহের পর অনিতা অগ্নিহোত্রী নামে লিখছেন। সুইডিশ, জার্মান ও ইংরেজিতে
অনুবাদ হয়েছে বহু গল্প উপন্যাস। হিন্দি, ওড়িয়া, মারাঠি, তামিল ও মালয়ামে অনুবাদ হয়েছে উপন্যাস ও গল্প। পেয়েছেন বঙ্গীয় সাহিত্য পরিষদ সম্মাননা, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভুবন মোহিনী স্বর্ণপদক, শরৎ, শৈলজানন্দ, গজেন্দ্র মিত্র প্রতিভা বসু পুরস্কার, পশ্চিমবঙ্গ সরকারের উচ্চ বিভাগ থেকে বিদ্যাসাগর দীনময়ী পুরস্কার। ইংরেজিতে অনুদিত গল্প সংকলন 17 জন্য পেয়েছেন ক্রস ওয়ার্ড ইকোনমিস্ট অ্যাওয়ার্ড। ভারতীয় প্রশাসনিক সেবা সদস্য ছিলেন দীর্ঘ 36 বছর। দিল্লিতে ভারত সরকারের সামাজিক ন্যায় সচিব হিসাবে অবসর নিয়েছেন। ঠিকানা কলকাতা, কিন্তু তার প্রকৃত নিবাস দেশের নানা প্রান্তে, সাধারণ মানুষের মাঝে। তার লেখক ও প্রশাসনিক পরিচয় ছাড়িয়ে আমাদের সামনে যে বড় পরিচয়টি উঠে আসে তা হলো রাষ্ট্রীয় ও সামাজিক অন্যায়ের বিরুদ্ধে নির্ভীক এক প্রতিবাদী পরিচয়। আজকের দিনে বিদ্যা যখন ধনের কাছে নতজানু, বুদ্ধি যখন ক্ষমতার কাছে কৃতাঞ্জলি পুটে দণ্ডায়মান, কতিপয়ের দাপটে যখন বহু সংখ্যক মানুষ তান্ত্রিকতার দ্বার প্রান্তে, তখন অনিতা অগ্নিহোত্রীর মতো মানুষদের কাছ থেকে মানুষ পায় সহমর্মিতার আশ্বাস। আমি যে বাড়িয়ে বলছি না তা অচিরেই প্রমাণিত হবে তার বক্তব্যে। সন্তোষ রানার কাজ এবং জীবন স্মরণ করে আমি বক্তব্য আরম্ভ করি। এই বক্তব্যের জন্য আমন্ত্রণ জানিয়ে আয়োজকরা আমাকে সম্মানিত করেছেন এবং তারই সঙ্গে মনে করিয়েছেন আমার দায়িত্বের বিষয়টিও। এক্ষেত্রে আমি একা নই, আমি এক প্রজন্মের প্রতিনিধি। সন্তোষ রানার জীবন ও কাজ আমাদের সামনে, তার পুনঃপাঠ, বিশ্লেষণ এবং ব্যাখ্যার দায়িত্ব আমাদের উপর ন্যস্ত। যা স্মরণে আজকের ভাষণ, তার জন্ম বাংলার এক প্রত্যন্ত গ্রামে। দারিদ্র ও সামাজিক পশ্চাৎপদতার বাধা ভেঙে বিজ্ঞান শিক্ষায় তিনি নিজেকে নিয়োজিত করেছিলেন। তারপরে আবার যখন প্রত্যক্ষ সংগ্রামের ডাক আসে, তিনি সমাজ বদলের সংগ্রামে নিজেকে জড়িয়ে নেন শিক্ষার জগৎ ছেড়ে। দেশ, রাজ্য, সমাজ সব বিষয়েই তার জানা ছিল হাতে কলমে। আমরা যদি সন্তোষ রানার প্রতি আমাদের সম্মান, কর্তব্য পরায়ণতা দেখাতে চাই, তবে তার কাজের মূল সূত্রগুলিকে আমাদের আবার ফিরে দেখতে হবে। তার সংগ্রাম ছিল বৈষম্য, শোষণ মুক্ত সামাজিক অর্থনৈতিক ব্যবস্থার জন্য। এই লড়াইতে জনগণের ভূমিকা কি, ভারতীয় পরিস্থিতিতে জাতি, বর্ণ ইত্যাদি পরিচিতি ভিত্তিক সংগ্রামের সঙ্গে যোগ কোথায়, এবং বামপন্থার সঙ্গে গণতন্ত্রের সম্পর্ক কেমন হবে, এইসব ছিল তার ভাবনার বিষয়। আমি প্রথমেই বলি, যেটা নারায়ণ বিশ্বাস বললেন, যে আমি যেহেতু কোনো প্রত্যক্ষ সংগ্রামের সঙ্গে জড়িত ছিলাম না এবং সেই অর্থে আমি একাডেমিকও নই, আমার জানা সবই আমার নিজের সামান্য পাঠ, অর্থনীতি, সমাজনীতির পাঠ এবং হাতে কলমে মানুষের কাছ থেকে শেখা। তো আপনারা যে আমার সঙ্গে সব বিষয়ে একমত হবেন এমন নয়, এবং আমার বলার মধ্যে তথ্যগত ত্রুটি বিচ্যুতিও থাকতে পারে। সেগুলি যেহেতু আমি জানি যে এই বক্তব্য পরে মুদ্রিত আকারে প্রকাশিত হবে, আপনারা যদি আমাকে ইমেলে সেগুলি জানিয়ে দেন, আমি সাধ্যমতো সেগুলি দেখব এবং যেখানে সংশোধন প্রয়োজনীয় আমি করব। যে ভাবনার কথা আমরা বলছিলাম, যা ছিল সন্তোষ রানার চিন্তার, জীবনের মূল একটা অভিপ্রায়, তার থেকে কিন্তু বিশেষ করে গত 2 দশকে আমরা অনেকটা বৃহৎ পুঁজি একসময় সরকারকে পরামর্শ দিত, এখন বৃহৎ পুঁজি আমাদের দেশকে চালনা করে। তার চাতুরী, তার মুনাফা লোটার ক্ষমতা, প্রাকৃতিক সম্পদ লুণ্ঠন করে নিজের করায়ত্ত করার অভিনব পন্থা সব আমরা দেখছি। আমরা শুনছি যে গত 10 বছরে 25 কোটি মানুষ বহুমাত্রিক দারিদ্র্য থেকে মুক্তি পেয়েছেন, অথচ আমাদের দেশ ক্ষুধার সূচকে পৃথিবীর প্রায় শীর্ষে। শিশু ও প্রসূতি মৃত্যু, অপুষ্টি ও বাড়হীন শৈশব আমাদের শহরের দীপ্যমান ঐশ্বর্যময়তাকে লজ্জা দেয়। দারিদ্র, অভাব, অপুষ্টি, শিক্ষার দৈন্য নিয়ে আমরা আর এখন কথা বলি না, যেন এগুলি সব ফেলে আসা স্টেশন। উন্নয়নের ট্রেন কেবল সামনেই এগিয়ে চলেছে।
নির্বাচন, তার পরিচালনা, তার ফলাফল নিয়ন্ত্রণের চেষ্টাই এখনকার রাজনীতির একমাত্র উদ্দেশ্য ও লক্ষ্য। মৌখিক ইতিহাস, আঞ্চলিক কিংবদন্তি সমূহ, বেদনার নানা চিহ্ন বহন করছে সেই সব পরিবার যাদের পরিজন নিহত, আহত বা কারাবন্দী হয়েছিলেন, বিনষ্ট হয়েছিল যাদের ভিটে মাটি। বাংলার প্রান্তিক মানুষ জাতি হিসেবে তফসিলি জাতি, জনজাতি, আর্থসামাজিক কারণে পিছিয়ে পড়া শ্রেণী, সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়, নানা গণ আন্দোলনে এদের ভূমিকা ছিল প্রথম স্ফুলিঙ্গ থেকে সংগ্রাম পর্বে জান লড়িয়ে দেওয়ার। জাতি হিসেবে প্রান্তিক, আবার শ্রেণী হিসেবে জমিদারি ব্যবস্থার ও পুঁজিপতিদের শোষণের নিশানা ছিলেন এরাই। ছোট চাষি, বর্গাদার, পাটকল ও চা বাগান সহ নানা শিল্পের শ্রমিক। খুব স্বাভাবিকভাবেই এদের যোগদান নানা আন্দোলনের সূচনা পর্বে গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু এই মানুষদের সাহস, মনোবল, নিজেদের সামান্য রোজগার ত্যাগ করে দিনের পর দিন সংগ্রামে লেগে থাকা আন্দোলনগুলিকে প্রকৃত জীবন দিয়েছিল। বাংলার বামপন্থীদের রাজনৈতিক সমর্থন দিয়ে ক্ষমতায় নিয়ে আসার পিছনে এদের ভূমিকা ছিল। অন্যদিকে এমনও হয়েছে যে ধরনের সমর্থন আন্দোলন চলাকালীন গণতান্ত্রিক বাম দলের কাছ থেকে পাওয়া উচিত ছিল তা কোনো কোনো ক্ষেত্রে ঘটেনি, যেমন তেভাগা আন্দোলনে। আবার অন্যদিকে নকশাল আন্দোলনের সূচনা পর্বের পর ছাত্র ছাত্রী বুদ্ধিজীবীরা একে ছড়িয়ে দিয়েছেন শহরে, গ্রাম তাদের পিছনে তাদের সঙ্গে এসে দাঁড়িয়েছে। গত এক শতকের গণ আন্দোলনের ইতিহাস যদি আবার লেখা হয়, তবে স্থানিক ইতিহাসের এবং প্রান্তিক মানুষের যোগদানের বিশ্লেষণ তার একটা অংশ হয়ে দাঁড়াবে। 100 বছর আগেকার সময় পর্ব থেকে যদি ধরা যায়, তবে স্বাধীনতা আন্দোলনের অসহযোগ পর্ব একটা বড় মোড়। সেই প্রথম সাধারণ মানুষের কানে এসে পৌঁছল স্বাধীনতার আকিঞ্চনের আহ্বান। 1921 অক্টোবর রবীন্দ্রনাথ লিখছেন মডার্ন রিভিউয়ে তার প্রবন্ধ দ্য কল অফ ট্রুথে, এ যাবৎ দেশের রাজনৈতিক নেতাদের দেশ সম্বন্ধে ধারণা ইংরেজের লেখা ইতিহাস বইয়ের পাতায় আবদ্ধ ছিল। যিনি যথার্থই মহাত্মা, সেই গান্ধী এবার এসে দাঁড়িয়েছেন সর্বহারা মানুষের দরজায়। তাদের ভাষা তার মুখে, তাদের মতো পরিধান। এই প্রথম সত্যকে পেলাম, বইয়ের উদ্ধৃতি নয়। 1921-22 বিশ্বযুদ্ধের পর গভীর মন্দা, শিল্পের অবস্থা তলানিতে, ভয়াবহ বেকারি, চাষিরা কাঁচা কাঠ বিক্রি করতে বাধ্য হচ্ছে কম দামে, জুট শিল্পের শ্রমিকদের চরম বঞ্চনার দামে মালিকদের মুনাফা। এর মধ্যে গান্ধী ডাক দিলেন অসহযোগ আন্দোলনে। 1920-তে কলকাতার কংগ্রেস অধিবেশনে গান্ধীর সঙ্গে চিত্তরঞ্জন দাস, বিপিন চন্দ্র দের মতো চরমপন্থীদের মত পার্থক্য স্পষ্ট ছিল। কিন্তু নাগপুর কংগ্রেসের পর চিত্তরঞ্জন দাসও নিজের রণনীতি বদলালেন। এতদিন ছিল ছাত্রদের স্কুল বয়কটের ডাক, কিন্তু ইতিমধ্যে সিএফ অ্যান্ড্রুজ ও গান্ধীর অন্য অনুগামীরা আন্দোলনকে নিঃশব্দে ছড়িয়ে দিয়েছেন গ্রামে গঞ্জে। নভেম্বর 2021 থেকে অবিভক্ত বাংলার গ্রামে শহরে ছড়িয়ে পড়ল অসহযোগ আন্দোলন। জমি সেটেলমেন্ট বয়কট, জুট মিল, কয়লা খনি, এমনকি স্টিমার ঘাটায় হরতাল। চা বাগানের শ্রমিকরাও যোগ দিলেন। দেশি শিল্পপতিরা কয়লা খনির মালিকানা ও জুট মিলের দখল নিয়ে শ্রমিকদের পাশে দাঁড়ালেন। বাংলার অসহযোগ আন্দোলন হয়ে দাঁড়ালো বঞ্চনার বিরুদ্ধে শ্রমজীবীদের সংগঠিত, যদিও কিছু ঐতিহ্য দীর্ঘদিনের। কিন্তু সংগঠিত কৃষক আন্দোলনের ইতিহাসের আরম্ভ হলো 1936-এ সর্বভারতীয় কিষাণ সভার স্থাপনার সাথে। 1937 সালে স্থাপনা হলো বঙ্গীয় প্রাদেশিক কৃষক সভা। এর আগেও কৃষকদের সংগঠিত করার কিছু বিচ্ছিন্ন চেষ্টা হয়েছিল। প্রজা সমিতিগুলি জমিদারি ব্যবস্থার বিরুদ্ধে কৃষকদের ঘৃণাকে ভিত্তি করে গড়ে উঠেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বহু কমিউনিস্ট ছাত্র, শিক্ষক, কর্মী গ্রামাঞ্চলে কৃষক সংগঠনের কাজে যোগ দেন। স্বাধীনতার দিকে বাংলা তখন এগিয়ে চলেছে রক্ত পায়ে। 1943-এর মর্মান্তর অন্যের অভাবে নয়, কেবল মজুতদারদের প্রতি শাসকের নিষ্পৃহ উদাসীন্যে ভুল খাদ্য নীতির ফলে 30 লক্ষ মানুষ মুছে গেল। 2 ভাগ পাবে ভাগ চাষি আর 1 ভাগ জমির মালিক। আর ছিল বাজে আদায় বন্ধ করা, ভাগ চাষির নিজ খামারে ধান তুলে ভাগ করার দাবি। এর আগে যে প্রজাস্বত্ব আইনগুলি ছিল 1885, 1928, তাতে ভাগ চাষির সমস্যা
অবহেলিত রয়ে গিয়েছিল, কারণ তখন প্রতিষ্ঠিত ছিল সত্যবান প্রজার অধিকার। অথচ ঋণের দায়ে জমি চলে যাচ্ছে অকৃষিজীবী মহাজনদের হাতে। বিপুল সংখ্যক চাষি জমি হারিয়ে পরিণত হয়েছেন বর্গাদারে। কলকাতা থেকে কাকদ্বীপ খুব বেশি দূর নয়, অথচ নদী নালা ইত্যাদি প্রাকৃতিক বাধার কারণে যেন একেবারেই বিচ্ছিন্ন। লাটদাররা বর্গা চাষিকে কোনো মতেই স্থায়ী হতে দিচ্ছেন না। জমির সংস্কার করে ফসল ফলানোর পরই তাকে উচ্ছেদ করে আরেকটা পতিত জমিতে পাঠাচ্ছেন। লাটদারের নায়েব গোমস্তা চাষিদের ভাগে জমি দেওয়ার জন্য বেআইনি সেলামিও ধার্য করছে। বাঁধ মেরামতির খরচ গিয়ে পড়ছে চাষির ঘাড়ে। তা না হলে নোনা জল ঢুকিয়ে তাদেরই জমি নষ্ট করে দেবে। সেই তেভাগা কি আজকে কাকদ্বীপে হয়েছে সবচেয়ে বেশি। ভাগ চাষি, তারা সাধারণ গরিব কৃষক, হিন্দু মুসলমান দুই, দিনের পর দিন প্রতিরোধ গড়েছে, পুলিশের মার খেয়েছে, যোদ্ধাদের খামারে ফসল তুলে দেবে না এই জেদে ফসল নষ্ট হতে দিয়েছে খেতে। 1946 থেকে 1950 এই কয়েক বছর নানা পর্বে চলেছিল আন্দোলন। গ্রামে গ্রামে পুলিশ ক্যাম্প, লোকে আইডেন্টিটি কার্ড নিয়ে ঘুরতে হচ্ছে। কলকাতা থেকে নেতৃত্ব দেওয়া হচ্ছে আন্দোলনে, অথচ পার্টির মধ্যে নানা দ্বন্দ্ব। কংসারী হালদার ভবানী সেনকে বলছেন, কলকাতায় আপনারা মিছিল করতে পারছেন না, গ্রামে যেখানে 500 লোক জোটানো কঠিন সেখানে আমরা কি করব? কলকাতা তখন কাকদ্বীপকে মডেল করতে চাইছে মুক্তাঞ্চল। আর পার্টির নানা সিদ্ধান্তের ফল ভোগ করছে সাধারণ কৃষক। প্রায় দেখা যায় কৃষকের থেকে তার নেতার শ্রেণী আলাদা হয়। কাকদ্বীপে কৃষক সংগঠন তৈরি করে তার নেতৃত্ব দিয়েছিলেন যতীন মাইতির মতো কৃষক। তিনি ছিলেন বৌদ্ধ চাষী, কিন্তু বুঝতে পেরেছিলেন যে কায়েমি ব্যবস্থা শোষণ ছাড়া কিছুই দেবে না। কংসারী হালদার বা রাসবিহারী ঘোষের মতো কমিউনিস্ট পার্টি প্রেরিত নেতাদের এবং তার সাহায্য নিয়ে আন্দোলনকে প্রসারিত করতে হয়েছিল। আরেকজন ছিলেন সম্পন্ন কৃষক গজেন মালি। তিনিও সর্বশান্ত নির্ভয় অবস্থায় রাজনীতির সংস্পর্শে এসেছিলেন এবং পরে নেতা হয়ে তার বোন সরোজিনী, অহল্যা, বাতাসী, গজেন ভূঁইয়া নিহত হলেন। বহু কৃষক আহত হন। পুলিশ 6টি লাশ নিয়ে যেতে পেরেছিল। অহল্যাকে দাহ করা হয়েছিল গ্রামে। পুলিশের এজেন্ট নায়েব পরেশ নিহত হয় ক্রুদ্ধ জনতার হাতে। এখানে উল্লেখযোগ্য যে তৎকালীন যোদ্ধারা কমিউনিস্টদের বলতো ছোট লোকদের পার্টি। একথা বলেছেন বিনয় কোঙার এক সাক্ষাৎকারে। কারণ ভাগ চাষীও ছোট কৃষক নিয়েছিল তাদের কাজ। কেবল সংগঠন ও লড়াই নয়, বুধাখালীর মেডিকেল ইউনিটের কাজও আরম্ভ হয় মধ্য দরিদ্র, অশিক্ষিত ও স্বাক্ষর কৃষকদের নিয়ে। মহাশ্বেতা দেবী তার বর্তিকা পত্রিকায় প্রকাশ করেছিলেন, হয়তো তারও 3 দশক হয়ে গেছে, ৩৫ ঘটকের সার্ভে এই অঞ্চলের, এবং যা অনেক তথ্য প্রমাণ মানুষের সাক্ষাৎকার নিয়ে লেখা হয়েছিল। তো সেখানে তিনি লিখেছেন যে মহাশ্বেতা দেবী এটা এই সম্বন্ধে তিনি নিজে লিখছেন যে 1830-40 সালে, মানে আরো 1 শতাব্দী আগে, কোল মুন্ডা ওরাও আদিবাসীরা যে গভীর দারিদ্র ও নিপীড়নের দিন কাটাতো, বাদার ভাগ চাষীর জীবন তার থেকে আলাদা কিছু ছিল না। অথচ বাংলার মূল স্রোত থেকে বিচ্ছিন্ন বাদা অঞ্চলের মানুষের বাঁচা মরার লড়াইয়ে কমিউনিস্ট পার্টির দিক নির্দেশ যথেষ্ট নিশ্চিত ছিল না। পার্টির মধ্যে ছিল সংশয় ও প্রত্যয়ের অভাব। সামন্তবাদ, সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনে মূল শত্রুদের চিহ্নিত না করে কেবল ধনী ভূস্বামীদের চিহ্নিত করা হলো, যার ফলে প্রতিটি গ্রাম ভাগ হয়ে গেল 2টি শিবিরে। আন্দোলন তীব্র ছিল, তেভাগা আন্দোলন, কিন্তু ব্যাপক হয়ে সব জেলায় ছড়াতে পারেনি। পরে আন্দোলন দমন করা সহজ হয়েছে শাসকের পক্ষে এবং পার্টি জনসমর্থনও কমেছে। এদের সংগঠন ইন্ডিয়ার বিভাজন হলো। তার কারণ সমূহ এবং ব্যাখ্যায় আমি যাচ্ছি না। সেই সময় থেকে চারু মজুমদাররাও সিপিআইএম এ, কিন্তু সিপিএম এর ভিতরে গণতান্ত্রিক বামেদের হাতে অতি বামেদের প্রান্তিকীকরণের প্রক্রিয়া চলছিল। অতি বামেরা বুঝতে পারছিলেন শ্রেণী শত্রুর উপর আঘাত, সর্বহারার নেতৃত্ব ছাড়া ক্ষমতার কাঠামো পাল্টাবে না। উত্তরবঙ্গে ভাগ চাষীরা জোর বেঁধেছিলেন। যোদ্ধাদের কাছ থেকে নিজেদের গোনা ফসল ছাড়িয়ে নেওয়ার আন্দোলন ও অবরোধ চলছিল। 1967-তে সংযুক্ত ফ্রন্ট সরকারে আসার ঠিক পরেই নকশাল আন্দোলনের সূচনা। হয়তো আন্দোলনে যারা পরিকল্পনা করেছিলেন তাদের মধ্যে একটা চিন্তা ছিল এই যে নতুন সরকার খুব কড়া দমন নিতে পারবে না। যারা বৈষম্যের শিকার অস্বীকার করে আমরা, যেমন একটা জ্যোৎস্না এসে সমস্ত খানা খন্দকে মুড়ে দেয়,
সেরকম আমরা সব বিভেদ সব কিছুকে একটা সবকা সাথ সবকা বিকাশ দিয়ে মুড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। এবং এটাও সত্য, এর ফলে যেটা হচ্ছে নারী এবং প্রান্তিক গোষ্ঠী নানাভাবে আর্থসামাজিক বৈষম্যের শিকার হয়ে চলেছে। শিল্প গোষ্ঠীদের মুনাফা বাড়ানোর জন্য জনজাতিদের বহু প্রজন্ম ধরে কর্ষিত জমি তাদের নদী অরণ্যকে পরিণত করা হচ্ছে ব্যক্তিগত মালিকানার সম্পদে। আমি যখন গ্রামাঞ্চলে ঘোরাঘুরি করি ভারতের নানা জায়গায়, এটা নিজের চোখে দেখতে পাই। জমি অধিগ্রহণের সমস্যা, কাজে সরকার এখন জমি অধিগ্রহণ করতে চান না। জনজাতিরা বহু প্রজন্ম ধরে সরকারি জমি চাষ করছেন, অরণ্যের জমি চাষ করছেন। সরকার একটা ল্যান্ড ব্যাংক বানিয়ে দেন। ল্যান্ড ব্যাংক বানানোর ফলে শিল্প গোষ্ঠী, এটা তাদের বলা হয় ওই যে জমিগুলো আছে ওগুলো সব কমন ল্যান্ড, ওগুলো তোমরা নিতে পারো। তাহলে রাতারাতি যে জমি আদিবাসীরা চাষ করছিল এবং তারা পাট্টা পায়নি, অবশ্যই তাদের জমি যা চাষ করে তার 1/3 পাট্টা দেওয়া হয় না, সেই জমিগুলিতে হাতের বাইরে চলে যাচ্ছে। আজকে এত বিপুল সংখ্যায় আপনারা উপস্থিত হয়ে আমাদের উৎসাহিত করেছেন, অনুপ্রাণিত করেছেন। আগামী দিনে এই সমিতি তাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনাকে এগিয়ে নিয়ে যেতে উৎসাহ বোধ করবে। আমি আন্তরিক ধন্যবাদ জানাবো মরমী লেখক গবেষক অনিতা অগ্নিহোত্রীকে। আমি তার লেখার একজন অনুরাগী পাঠক। বিশেষত সন্তোষ রানার স্মারক বক্তৃতার সঙ্গে তাকে যুক্ত করার যে যোগসূত্রটি, সেটিও কিন্তু তাই। এখানে সন্তোষদার অনেক সহযোদ্ধা রয়েছেন, এই প্রত্যাশা রাখি। আর একবার অনিতা অগ্নিহোত্রী এবং আপনারা যারা সবাই এখানে উপস্থিত হয়েছেন সন্তোষ রানার স্মারক সমিতির আহ্বানে, তাদের সবাইকে আন্তরিক শ্রদ্ধা। জীবনে দুটি বিশেষ দিক ছিল, যদি দুটিই উল্লেখ করি। একটা হচ্ছে তিনি প্রত্যক্ষভাবে একটা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, মাঠে দাঁড়িয়ে মানুষকে একত্রিত করে, যে কাজটা এখন খুব কম মানুষই আমাদের মধ্যে আছেন যারা এই কাজটা করেছেন বলে জানি। এবং এটা তিনি এমন সময় করেছিলেন যখন নকশাল আন্দোলন আরম্ভ হয়েছে, তার মূল কাজ চলছে উত্তরবঙ্গে, এবং তিনি যে কৃষক মজদুররা ছিলেন গোপীবল্লভপুরে, তাদের তিনি সংগঠিত করেছিলেন নিজের দৃষ্টান্ত দিয়ে। এবং একই সঙ্গে তিনি যেটা করেছেন, যার কিছুটা উল্লেখ আমি আজকে আমার ভাষণে করলাম, যে এই যে আইডেন্টিটি, মানুষের আইডেন্টিটি, এটা কিভাবে সংগ্রামকে প্রভাবিত করে এবং বৈষম্য নিরাকরণে কিভাবে আইডেন্টিটির যে কারণগুলি, সূত্রগুলি সাহায্য করতে পারে, তা তিনি বোঝার জন্যে নিজে কাজ করেছিলেন। এই কাজগুলিকে আমাদের এগিয়ে নিয়ে যাওয়া দরকার। অত্যন্ত জরুরি একজন মানুষ হতে পারতেন। বিশেষত সময়কে এবং সংকটকে, আমাদের যে সামাজিক সংকট, তাকে সঠিকভাবে বিশ্লেষণ করতে পারার যে অসাধারণ একটি ক্ষমতা সন্তোষ রানার ছিল, সেটি আমরা এখনও খুব তীব্র অভাব অনুভব করি। কারণ যে কোনো আন্দোলন হোক বা যে কোনো সংকট হোক, তার অভিমুখ নির্ধারণ করা এটি অত্যন্ত জরুরি। এবং সন্তোষ রানার সেই প্রতিভা ছিল, সেই মেধা ছিল, এবং তার সমাজ বীক্ষণের যে গভীরতা, তা দিয়ে তিনি আমাদের পথ দেখাতে পারতেন। আমি তার একদম শেষের দিকে তার সঙ্গে কয়েকটি কাজ, যে কাজগুলো এই আপনারা হয়তো বলবেন পশ্চাৎপদ সমাজ, আমি বলবো অবরুদ্ধ সমাজ, যে সমাজকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল, সেই অবরুদ্ধ সমাজকেই কিভাবে মুক্তির আলোয় আনা, কিভাবে উন্নয়নের আলোয় আনা, প্রগতির আলোয় আনা সম্ভব, সেটা নিয়ে তার কিছু পরিকল্পনা ছিল। কিন্তু সে পরিকল্পনা শুরু করেও সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়নি নানান কারণে। তার সেই পরিকল্পনা থেকেই আমরা বুঝতে পারি যে সন্তোষ রানা
তার চিন্তা এবং তার অভিজ্ঞতার জগৎটা সেটা আমাদের খুবই প্রয়োজনীয় হতে পারত। ওনার মতো মানুষের অভাব তো ভীষণভাবে আমরা অনুভব করছি, যেখানে দেশের যে অবস্থা, প্রান্তিক জাতিরা আরও প্রান্তিক হচ্ছে, তাদের স্বার্থ রক্ষা করা হচ্ছে না, সংখ্যালঘুরা ভীষণভাবে বিপন্ন, নারীরা ভীষণভাবে বিপন্ন হচ্ছেন, এবং প্রান্তিক জাতির নারীরা তার মধ্যে আমি বলবো বিশেষ উল্লেখের দাবি রাখে। এই জায়গায় এই পরিস্থিতির ব্যাখ্যা বিশ্লেষণে উনি যখন ছিলেন তখন নিয়মিত বিভিন্ন পত্রপত্রিকায় এবং ছোট নানা লিটল ম্যাগাজিনে তার লেখা লিখতেন নিয়মিতভাবে, যেখানে এই সমসাময়িক পরিস্থিতির ব্যাখ্যা বিশ্লেষণ উনি করে যেতেন, এবং সেইটার দিকে সবাই তাকিয়ে থাকতেন, যে আশা করতেন যে এরপরে তিনি কি লিখবেন, এবং একটা দিক নির্দেশ আন্দোলনের মধ্যে দিয়ে যেমন দিক নির্দেশ করতেন, তেমনই দিক নির্দেশ করতেন তার লেখার মধ্যে দিয়ে, এবং লেখার আন্দোলন এই দুটোর মেলবন্ধন ঘটানো যেটা, এবং যেটা অত্যন্ত জরুরি গণ আন্দোলনের ক্ষেত্রে, সেইটা আমার মনে হয় সকলে পারেন না। কেউ আন্দোলনের দিকে যারা যান তারা কলম সেইভাবে ধরেন না, আবার যারা কলম ধরেন তারা আন্দোলনের দিকে সেইভাবে যেতে পারেন না, এবং এই যে প্রান্তিক মানুষের স্বর হয়ে ওঠা, তাদের কণ্ঠ হয়ে ওঠা, এইটা বোধহয় খুব কম মানুষ করেন, এবং সেইখানে তার ভূমিকাটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমে আমি বলবো, আসলে প্রান্তিক বললে একটা অস্পষ্টতা থাকে। আসলে ক্যাটাগরিক্যালি বলা উচিত দলিত, আদিবাসী, অনগ্রসর, সংখ্যালঘু, এইভাবেই বলা উচিত, তাহলে বোঝা যায়। প্রান্তিক বললে বেশ একটা আড়াল করা হয়। সন্তোষ দা এই আড়ালটা করতেন না, ওনার মধ্যে কোনো আড়াল ছিল না। যে একেবারে দলিত, আদিবাসী, অনগ্রসর, সংখ্যালঘুদের নিয়ে কাজটা করতেন, এবং কাজটা করতেন মানে কি, লেখালেখি করতেন। একেবারে এমএসসির ছাত্র পড়াতে দেখেছি, সেই সাথে কাজ রান্নাটাও খুব ভালো পারতেন, রান্নাও খেয়েছি। হ্যাঁ, আবার অফিস পাড়ায় গিয়ে যে দলিত কর্মচারী আন্দোলন, আমি সে দলিত কর্মচারী আন্দোলনের ফসল একজন, সবার সাথে সংযোগ রক্ষা করতেন। অর্থাৎ থিওরিটিক্যাল ব্যাপারটাও যেমন ছিল, আবার তার যে এক্সিকিউশনের জায়গাটা সেটাও কিন্তু ছিল। এবং আমি এরকম মানুষ দেখিনি। মণ্ডল কমিশনের সময় পশ্চিমবাংলা থেকে বলে দেওয়া হলো এখানে কোনো ওবিসি ব্যাপারটাই নেই, সেখানে সন্তোষদা ওবিসি ব্যাপারটা আছে, এবং তাদের এই সমস্যা, দলিতদের এই সমস্যা, আদিবাসীদের এই সমস্যা, এই সব কিছু নিয়ে তিনি যারা একটু দলিত আন্দোলন করতেন, যাদের ধারণাটা স্পষ্ট ছিল না, করতেন কি, আমি অত্যাচারিত হচ্ছি, আমি ডিপ্রাইভড হচ্ছি, এই জায়গা থেকে একটা ক্ষোভের জায়গা থেকে করতেন। সন্তোষ রানার সাথে পরিচয় হওয়ার পরে সব মানুষগুলো, এই যারা দলিত আন্দোলনের সঙ্গে ছিলেন, সব মানুষগুলো একটা থিওরিটিক্যাল জায়গায় দাঁড়ালেন, যে তত্ত্বগত, হ্যাঁ, একটা ক্ষোভের থেকে বলা আর একটা যুক্তির জায়গা থেকে বলা তো আলাদা। এই যুক্তির জায়গায় দাঁড়িয়ে করিয়ে দিয়েছিলেন কিন্তু আমাদের সন্তোষদা, এবং এটা খুব দরকার। ক্ষোভ বেশিক্ষণ থাকে না, ক্ষোভ আছে, একটু পরে রাগ হলে কমে যায়, কিন্তু যদি আমার যুক্তির মধ্যে থাকে যে এইভাবে আমি বঞ্চিত হচ্ছি, এইভাবে আমি অসম্মানিত হচ্ছি, সেই ক্ষোভ, সেই অপমান কিন্তু কমে না, এবং তার বিরুদ্ধে লড়াইটা কিন্তু চলে। সন্তোষদার আমার কাছে মনে হয় যে সন্তোষদার বাংলার প্রেক্ষাপটে সন্তোষদার এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। উনি একটা কি বলবো, একটা এই যে সাপোর্ট, মোরাল সাপোর্ট যাকে বলে, তত্ত্বগত, হ্যাঁ, এইটা ওনার কাছ থেকে আমরা পেয়েছি। এবং সত্যি সন্তোষদা ব্যাখ্যা করতেন যে কেন এটা, আমরা তো একটা ব্যবহারিক জায়গা থেকে করতাম, কিন্তু উনি সেটাকে তত্ত্বের সাথে মিলিয়ে দিতেন, যার জন্যে সন্তোষদা কখনো উনি কোন পার্টি করতেন এটা কোনো ম্যাটার করতো না।
সবার কাছে আপন হতে পারতেন, সবার কাছে গ্রহণযোগ্য হতে পারতেন। এই কারণে এখন পশ্চিমবাংলায় বুদ্ধিজীবীদের কথা না বলাই ভালো। এরা মানে ক্ষুণ্ণবৃত্তি করে শাসক দলের, এবং এরকম ভীতু জীব পশ্চিমবাংলায় যারা বুদ্ধিজীবী আছে, মানে তার অধিকাংশটা এত ভীতু জীব বোধহয় কোথাও নেই। সুতরাং তারা কি করলো না করলো, তারা কি রিয়াকশান দিল না দিল, এই সুবিধাবাদী মানুষদের নিয়ে কথাটা না বলাই ভালো। দেখুন, এটা হচ্ছে যে যাদের মানে যে কোনো সমস্যায় যারা জর্জরিত থাকে তারা কিন্তু মুক্তির পথটা খুঁজে নেয়। সেইটা যখন খুব একটা বড় আকার নেয় তখন অনেক নেতা আসে, তখন অনেক বুদ্ধিজীবী আসে বা লেখালেখি করেন, সেই জায়গাটা আসেন। তো এই জায়গাটা হোক, তারপরে তারা আসবে। আপাতত যারা এই কাজটা করছে তারা করবে। সন্তোষদা থাকলে কি করতেন, এইটাই তো প্রশ্ন। যে আমরা যখনই একটা বাঁকের মধ্যে পড়তাম তখন সন্তোষদা কি বলেন সেটা শুনতাম, কিন্তু উনি এখন থাকলে কি করতেন, এইটা খুব একটা কঠিন প্রশ্ন। কারণ ওনার যে দূরদৃষ্টি ছিল, যে কোনো একটা বিষয়কে বিশ্লেষণ করা নির্মোহভাবে, কোনো তার নিজের দল বা অন্য দল বা কোনো কিছুর মানে পরোয়া না করে, সেইটা থেকে ঊর্ধ্বে তো আর আমরা উঠতে পারি না, অত অন্তর্দৃষ্টি আমাদের নেই। হ্যাঁ, তবে নিন্দে তো করতেনই এবং পাশে দাঁড়াতেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আসলে আজকে দলিত পিছিয়ে পড়া মানুষ যে ওনার যে চিন্তা ভাবনা, সেগুলো নিয়ে আলোচনা হতে পারে। তাতে সব বিষয়ে সকলের একমত হতে হবে তার কোনো মানে নেই, বা একমত হতেই হবে এরকম কোনো মানে নেই। কিন্তু কি কি চিন্তা উনি করেছিলেন, তার মধ্যে কোন কোন জিনিসগুলো প্রাসঙ্গিক, সেটা নিয়ে আলোচনাটা হওয়াটা জরুরি আমার মনে হয়। কিন্তু একদম চোখ বুজে দেখাটা তো ঠিক না। আর আজকে যিনি বললেন অনিতা অগ্নিহোত্রী, তিনি তো অত্যন্ত শক্তিশালী বক্তা, এবং তিনি আজকের যে পরিস্থিতিতে যে ব্যাখ্যা করলেন সেটা খুবই মানে যারা দেশটাকে ফ্যাসিবাদী কায়দায় গড়তে চাইছে তাদের বিরুদ্ধেই তার ভয়েসটাকে তুললেন। সেদিক থেকে খুবই ভালো আজকের অনুষ্ঠান। আমার সেটা সেরকম আমার তার সাথে যোগাযোগ ছিল না। আমার তার সাথে যোগাযোগ হচ্ছে ওনার বইপত্র পড়ার মাধ্যমে। সেখানে ওনার যে বইপত্র তাতে 100% আমি একমত তা নয়, কিন্তু যেগুলো অনেক চিন্তার উদ্রেক করে, যেগুলো আমার চিন্তার ভাবনা গড়ে তুলতে সাহায্য করে, সেটা ওনার একটা অভিজ্ঞতা ছিল দলিত প্রান্তিক মানুষদের নিয়ে, এইটা তো অস্বীকার করা যায় না। এদিন এই সভায় সন্তোষ রানাকে স্মরণ করা এবং বাংলার গণ আন্দোলনে প্রান্তিক মানুষের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনার মাধ্যমে এই সভার সমাপ্তি হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।